নির্বাচনী এলাকার জনগণের কাছে কৃতজ্ঞতা জানাবার জন্য এখানে এসেছিলাম। 2 মাস হয়ে গেছে নির্বাচন, 2 মাস পর্যন্ত আসতে পারি না এলাকায়। একটি কারণ ছিল সংসদ নির্বাচন, আর প্রধান কারণ ছিল যে আমার স্ত্রী অসুস্থ ছিল, তাকে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলাম। আল্লাহ তার হায়াত রাখে নাই, আমরা চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ তাকে তার কাছে ডেকে নিয়েছেন। আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন, শিক্ষাবিদ ছিলেন। একজন শিক্ষকের সর্বোচ্চ পজিশন যে মহাপরিচালক মাধ্যমিক এবং উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ডাইরেক্টর জেনারেল হিসেবে অবসর নিয়েছিলেন। আমার 54 বছরের দাম্পত্য জীবনের অবসান হলো বিদেশের মাটিতে। নানা কারণে এলাকায় আসতে পারিনি। আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেন যে আমি ব্যতিক্রম ধর্মী রাজনীতি করেছি। সাধারণ বাংলাদেশের মানুষ যেভাবে রাজনীতি করে সেভাবে রাজনীতি করিনি। যারা রাজনীতি করে তারা ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করেও কোনো রাজনীতি কখনো ঢুকি নেই। আমার নেশা ছিল খেলাধুলা, খেলাধুলার মধ্যেই জীবন কাটিয়েছি। পরে একটা পেশায় যেতে হয়, তখন খেলোয়াড়দের কোনো সামাজিক মর্যাদা ছিল না। একটা পেশা গ্রহণ করার জন্য আমার পরিবার থেকেও খুব চাপ ছিল। আমার পিতা আপনাদের সকলেরই অত্যন্ত পরিচিত। তিনি ভোলা থেকে 3বার, 2বার প্রাদেশিক পরিষদ, 1বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রাদেশিক পরিষদ সারা জীবন বিরোধী দলের রাজনীতি করে গিয়েছেন। আইয়ুব খানের আমলে তিনি বিরোধী দলের ডেপুটি লিডার ছিলেন প্রাদেশিক পরিষদে, এবং পরবর্তীকালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাকে ভোলার মানুষ চিনে, ভোলার মানুষের অকৃত্রিম বন্ধু, শুভানুধ্যায়ী হিসাবে। ভোলার তখন কোনো কলেজ ছিল না। আমার পিতা বরিশালে মেডিকেল প্র্যাকটিস করতেন, ডাক্তার ছিলেন সেখানে 50-এর দশকে। ভোলারে যে শত শত ছাত্র যারা বরিশালে পড়াশোনা করতে যেত, তাদের ঠিকানা ছিল 101 সদর রোড বরিশাল, আজিজ মেডিকেল হল, সদর রোড বরিশাল। সবাই চিঠি স্তূপ হয়ে যেত। সন্ধ্যার সময় কলেজের ছাত্ররা এসে ওখান থেকে যার যার চিঠি নিয়ে যেত। তিনি বহু আগেই ভোলা জেলার অভিভাবক ছিলেন। তারপর ধীরে ধীরে ভোলা জেলা হয়েছে, অনেক উন্নত হয়েছে। আস্তে আস্তে এখানে গ্যাস পাওয়া গিয়েছে। সব দিক দিয়ে ভোলা বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ একটি জেলা এখন। তো আমি সেই পিতার পুত্র হিসেবে সাধারণ মানুষের খেদমত করার চেষ্টা করেছি। কতটুকু করতে পারছি জানি না, তবে এবারে নির্বাচনে উপলব্ধি করেছি যে আমার জন্মস্থানে মানুষ বা আমার যে 2টি উপজেলার আমি প্রতিনিধি, তারা প্রকৃতই আমাকে ভালোবাসে। 101টা কেন্দ্র ছিল, 101টা কেন্দ্রতেই আমি সর্বোচ্চ ভোট পেয়েছি, বিপুল ভোটের ব্যবধানে জিতেছি। অথচ এবার আমি কোনো প্রচারণাই করিনি। শারীরিকভাবে অসুস্থ ছিলাম, আমার স্ত্রী তখন সিএমএইচ হাসপাতালে ছিলেন। তো নানা কারণে অন্যান্যবার যেরকম হাটে বাজারে যেতাম, হাত মিলাতাম, বড় বড় বাড়িতে যেতাম, এইবার কোনো কিছুই করিনি। শুধু 12টা নির্বাচনী সভা করেছি, বক্তব্য দিয়েছি ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন লেভেলের বিয়েতে। তো তারপরও মানুষের স্নেহ ভালোবাসা পেয়েছি, বিপুল ভোটে তারা বিজয়ী করেছে, কৃতজ্ঞতা জানাবার জন্য এসেছি। আর ভোলাতে তো জেলা সদর হিসাবে এখানকার যারা আগে রাজনীতি করতেন সকলের সাথে আমার পরিচিতি ছিল। আমার পিতার আমল থেকেই এখানকার যে সকল লিডার ফ্যামিলি ছিল প্রত্যেকের সাথেই আমার মোটামুটি পরিচয় ছিল। তো যেভাবে ট্র্যাডিশনাল রাজনীতি যেভাবে করে আমি সেভাবে রাজনীতি করি নাই। এবং আমার সেনাবাহিনীতে মাত্র 8 বছর ছিলাম। এই 8 বছরই আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি মনে করি। আমি ওইভাবে সৈনিক হিসেবে নিজকে গড়ে তোলার চেষ্টা করেছি, এবং আমার পরম সৌভাগ্য যে এদেশের মুক্তিযুদ্ধে আমি অংশ নিতে পেরেছি সাধারণ মানুষের হয়ে, সাধারণ মানুষের এবং তাদের মহিলাদের ইজ্জত রক্ষার জন্য, জানমাল রক্ষার জন্য হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি। যশোর ক্যান্টনমেন্টে আমি একমাত্র বিদ্রোহী অফিসার ছিলাম। আমি আমার বাঙালি সৈনিকদেরকে নিয়ে বিদ্রোহ করেছিলাম। তো জীবনের পরম গর্ব যে দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি। তো মানুষের কাছ থেকে অনেক স্নেহ ভালো পেয়েছি। রাজনৈতিক অঙ্গনে তেমন পুরস্কার পাইনি, কারণ সব ক্ষেত্রে আমি পিছনে পিছনে ছিলাম। ছবি তোলার সময় পিছনে থাকতাম, নেতাদের দিয়ে সালাম দেওয়ার ক্ষেত্রেও পিছনে থাকতাম। আমি সবসময় দূরে দূরে ছিলাম।
এইবার আমাকে অত্যন্ত পছন্দ করতেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতিতে আসার অনেক আগে থেকেই আমি তার স্নেহধন্য ছিলাম, এবং বিএনপির 2001 সালে মন্ত্রিসভায় এত সিনিয়র লোকজন থাকা সত্ত্বেও একমাত্র আমাকে তিনি 2টা মন্ত্রণালয় দিয়েছিলেন। এটি আমি অত্যন্ত সৌভাগ্য বলে মনে করি, কৃতজ্ঞতা জানাই তার কাছে। তার মৃত্যুর পর ভেবেছি যে আমার মাথার উপরে যে ছায়াটা ছিল সেটা অপসারিত হয়ে গিয়েছে, কারণ বিএনপির বাকি লোকজন নেতা কাউকে চিনি মুখ চিনি, হঠাৎ দেখা হয়, কিন্তু কারো বাড়ি ঘরে কোনোদিন যাই নেই। সৌহার্দ্য বলতে যা বোঝায় এটা কারোর সাথেই ছিল না। আমি এককভাবেই চলেছি, পথ চলেছি। যখন যেটা সত্যি কথা মুখ খুলে বলেছি, সেই জন্য অনেকে নানা রকম কথা বলেছে উনি দল ত্যাগ করে চলে যাবে। এবং সত্যি আমাকে মাফিয়া নেত্রী শেখ হাসিনা অনেকবার চেষ্টা করেছেন, এবং এমন কোনো লোক নাই যেটা তিনি দেখেন নাই যে আমি তারপরেই আমার অবস্থান হতো আমি যদি দল ত্যাগ করে যেতাম। আমি বলেছি আমার বয়স 80 বছর, এখন আর এগুলা করার সময় নেই। এবং বিশেষ করে বেগম জিয়া জীবিত আছেন, এটাই আমার জন্য একটা মানে ছিল যে ওনার সামনে আর কোনোদিন যেতে পারবো না যদি কোনোদিন দল ত্যাগ করি বা কিছু করি। এবং জিয়াউর রহমানের অধীনে যুদ্ধ করেছি, সুতরাং এই জিয়া পরিবারের বাইরে আমার কখনোই কোনো চিন্তা ভাবনা ছিল না। 5বার জেলে গিয়েছি চিকিৎসার জন্য বিদেশে, এবং বিমানবন্দর থেকে আমাকে ফিরিয়ে দিয়েছে, চিকিৎসা পর্যন্ত নিতে দেয়নি। বাট আমি জিয়া, বেগম জিয়া, এদের প্রতি সবসময় অনুগত ছিলাম, এবং এই দলের অনেক সিনিয়র ছিলাম। সবাই আমাকে ক্রস করে উপরে চলে গিয়েছে, সবাই আমার আগে স্থায়ী কমিটির সদস্য হয়েছে। এদের চাইতে অনেক অনেক উঁচু পদে আমি সবসময় ছিলাম, একমাত্র ডক্টর মোশাররফ ছাড়া প্রত্যেকের সিনিয়র ছিলাম আমি, তাও আমার স্থায়ী কমিটিতে স্থান হয় নাই। কোনো এইসব কিন্তু মাথায় কামাই নেই। আমার নজর ছিল যে আমি এলাকার থেকে জনগণ যাতে ভোট দেয়, জাতীয় সংসদে যেতে পারি, তারপরে বাকিটা হলো পরের কথা। এবারও ভোট দেওয়ার পরে লোকে আশা করেছিল, যারা আমাকে ভোট দিয়েছে, যে উনি একটা ফ্ল্যাগ নিয়ে যেন আসতে পারে। আল্লাহর রহমত, দুইটা ফ্ল্যাগ নিয়ে এখানে এসেছি। আর একটি হলো যে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে। তার সাথে আমি জীবনে কথাই বলেছি 2 দিন, কোনদিন টেলিফোনও হয় নাই, দেখাও হয় নাই, কিছুই হয় নাই, কিন্তু তিনি দেশের 3য় সর্বোচ্চ পদে আমাকে অভিষিক্ত করেছেন। সেজন্য আমি খুবই কৃতজ্ঞ তার কাছে, আমার দলের কাছে। এখন তো আর দলের সদস্য না, স্পিকার হওয়ার ফলে দলের পদটা থেকে আমি পদত্যাগ করে এসেছি। সুতরাং এই যে দলের যে আপনারা গোছানোর কথা বলতেছেন, সেগুলা এখন আর আমার পক্ষে সম্ভব না স্পিকার হিসাবে। আমার শুভকামনা থাকলো সব নেতাদের প্রতি। বাকি স্পিকারের আসলে কোনো ক্ষমতা নাই, স্পিকার অনেক মর্যাদার একটি জায়গা, মন্ত্রীদের ক্ষমতা বেশি। মন্ত্রী হিসাবে আরো ক্ষমতাবান ছিলাম, 3বার বিএনপি মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছিলাম। সে সময় যে ক্ষমতা ছিল, এখন সেই ক্ষমতা নাই। কিন্তু তারপরেও এখন শুধু প্রশ্ন করতে পারি। এখন আপনাদের সামনে প্রশ্ন হলো, আপনারা কি ভোলা বরিশাল সেতু চান, মেডিকেল কলেজ চান? যারা পক্ষে আছেন হা বলুন। এখানে আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত। আপনারা আমার জন্য দোয়া করবেন, আবার ঘন ঘন আসবো, ভোলায় দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করবেন, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। 82 বছর বয়স হয়েছে, আল্লাহ বাকি দিনগুলো যাতে সুস্থভাবে কাটাতে পারি, ভোলার মানুষের স্নেহ ভালোবাসা যাতে পাই, সেই জন্য আপনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। নদীভাঙ্গা আমি পানি সম্পদ মন্ত্রীকে, পানি সম্পদ মন্ত্রী হিসেবে চেষ্টা করেছি। দৌলতটা থানা কিন্তু থাকতো না, যথাসময় উদ্যোগ নিয়েছি, অনেক অংশ চলে গিয়েছে, বাকি অংশ চলে যেত। আল্লাহর রহমত, রক্ষা করার মালিক তো আল্লাহ তাআলা। আমি পানি সম্পদ চেষ্টা করেছি, এখানে আমি যে পানি সম্পদ মন্ত্রীকে আপনাদের কথা বলবো, এবং আশা করি আচ্ছা ঠিক আছে, আমি গিয়েই এনির সাথে, আমাদের মাননীয় মন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় শহীদুদ্দিন চৌধুরী এনি, সে অত্যন্ত বিচক্ষণ এবং তরুণ বয়সেও ভালো বিএনপির একজন প্রতিশ্রুতিশীল নেতা। তাকে অনুরোধ জানাবো যাতে করে ভোলাকে নদীভাঙ্গার হাত থেকে রক্ষা করা যায়। আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। যে কোনো বিষয়ে যখন যা করা প্রয়োজন বলার জন্য এই মাটিতে জন্মগ্রহণ করেছে। আর বিশেষ করে ভোলা আসলেই আমার পিতার কথা খুবই মনে করে। ভোলা গভর্নমেন্ট স্কুল থেকে 1933 সালে
এখান থেকেই প্রথম বিভাগে 3টি লেটার নিয়ে ম্যাট্রিক পাশ করেছিলেন। সেই বছর সারা বাংলা, বিহার, উড়িষ্যা 3টা প্রদেশের মধ্যে প্রথম হয়েছিল কুমিল্লার ঈশ্বর পাঠশালার একটা ছেলে। কি ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল, গ্রামে গঞ্জ থেকেও মানুষ এই 3 বিভাগের মধ্যে প্রথম হতে পারতো, শিক্ষার মান এত উঁচু ছিল। এখন তো আর সেই অবস্থা নাই, নকল ঢুকে গেছে, না ঢুকে গিয়েছে। পরে ভবিষ্যতে এসে আপনাদের সাথে আলাপ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।